আসসালামু আলাইকুম। লিটারেচার টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার আছো, এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের সেকেন্ড ইয়ারে আছে আমাদের পোয়েট্রি, ড্রামা, হিস্টোরি, অ্যাডভান্স রিডিং রাইটিং এবং বাংলা দুইটা নন মেজর। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে হিস্ট্রি একটা ক্লাস নিয়েছি, আজকে আমরা ড্রামার একটা ক্লাস নিব। আসো আমরা ড্রামার ক্লাসটা দেখি। As You Like It, তো অ্যাজ ইউ লাইক ইট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তো এই অ্যাজ ইউ লাইক ইট এই ড্রামাটা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। তো উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হলো 1564 এবং মৃত্যু হলো 1616। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উইলিয়াম শেক্সপিয়ারকে। এরপরে আমরা যখনই কোনো পোয়েট্রি, প্রোজ, রিডিং, রাইটিং বা হিস্ট্রি যেটাই পড়ব, ওই কবি পরিস্থিতিটা আমাদের খুব সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ তোমরা যখন বিসিএস, ব্যাগ, প্রাইমারি বা বিভিন্ন জবে যখন তোমরা পরীক্ষা দিবে, তখন দেখতে পাবে যে বিসিএসে তোমার লিটারেচার থেকে 15 মার্কস আসে। তো এই যে তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টে, তোমাদের এই 15 মার্কসটা খুব সহজ হয়ে যাবে। তো এই কারণে আমাদের অবশ্যই যে কোনো টপিক যখন পড়তে যাব, অবশ্যই তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে এবং কবি পরিচিতিটা সুস্পষ্টভাবে ধারণা নিতে হবে। উইলিয়াম শেক্সপিয়ার জন্ম হলো 1564 থেকে 1616। বার্থ অ্যান্ড ডেথ হলো 13 এপ্রিল 1564, 13 এপ্রিল 1616। তার ফাদার এবং মাদার জন শেক্সপিয়ার এবং মা হলো মেরি শেক্সপিয়ার। ওয়াইফ হলো এনি হ্যাথওয়ে। এনি হ্যাথওয়ে উইলিয়াম শেক্সপিয়ারের চেয়ে 8 বছরের সিনিয়র। এরপরে আমরা দেখতে পাবো যে তার চিলড্রেন। তো এই যে আমরা হ্যামনেটকে আমরা বেশিরভাগ পরিচিত আছি, তারপরে সুসেনা হল, তারপরে জুডিথ কুইনি। এরপরে তার বার্থ প্লেস স্ট্যানফোর্ড আপন অ্যাভন, ইউকে, এখানে তিনি জন্মগ্রহণ করেন। এরপর তার প্রফেশন, সে একজন প্লে রাইটার, একজন পোয়েট এবং একজন অ্যাক্টর। এরপরে এখানে একটু বাংলা একটা ওভারভিউ দেওয়া আছে, তো এটা জাস্ট তোমরা একটু দেখে নিবে বা পড়ে নিবে। উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কিছু টাইটেল আছে, যে টাইটেলগুলো আমরা দেখতে পাবো, যেটা তোমার এই যে লাল বোল্ড করা আছে, এইগুলো একটু বিভিন্ন জবে, বিভিন্ন এক্সামে এসে থাকে। সরি, তার নামের টাইটেল হলো ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, তারপরে ফাদার অফ ইংলিশ ড্রামা, এ বার্ড অফ অ্যাভন, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অথবা প্লে রাইটার। তো এইখানে তাকে ফাদার অফ ইংলিশ ড্রামা বলার কারণটা হলো উইলিয়াম শেক্সপিয়ার ইনি এলিজাবেথের এইজে বিলংস করেছেন, কুইন এলিজাবেথের এইজে। তো কুইন এলিজাবেথ উনি যখন শাসনভার করতেন বা রাজ্যে ছিলেন, তখন দেখা যেত উইলিয়াম শেক্সপিয়ারের সাথে তার খুব ভালো সম্পর্ক। সে একটা থিয়েটারের জন্য তাকে তৈরি করে দেওয়ার জন্য তাকে বলা হয় এবং কুইন এলিজাবেথ তাকে একটা থিয়েটার করে দেয় এবং সেখানে ফার্স্ট থিয়েটারে যে ড্রামাটা পাবলিশড হয় সেটাকে বলা হয় গর্ভডাম। এবং উইলিয়াম শেক্সপিয়ারের সাথে কুইন এলিজাবেথের সাথে বেশ একটা ভালো সম্পর্ক। পরবর্তীতে তিনি তার নামের টাইটেলটা পায় ফাদার অফ ইংলিশ ড্রামা। এবং কুইন এলিজাবেথেরও একটা বিখ্যাত উক্তি আছে যে এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। এরপর আসো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজি কবি, একজন নাট্যকার এবং একজন অভিনেতা। তাকে ইংরেজি ভাষায় শ্রেষ্ঠ সাহিত্যিক ও সারা বিশ্বের সেরা নাট্যকার মনে করা হয়ে থাকে। উইলিয়াম শেক্সপিয়ার তার ডাক নাম দ্য সন অফ অ্যাভন উপাধি দেন বেন জনসন। এই যে বেন জনসন তাকে এই উপাধিটা দিয়ে থাকেন। এরপরে শেক্সপিয়ার ইজ নোন ফেমাস মোস্টলি ফর হিজ প্লেস, হি বিলংস টু এলিজাবেথেন পিরিয়ড, সে এলিজাবেথেন এইজে বিলংস করে থাকেন। এরপরে হি বিলংস টু 16th সেঞ্চুরি। তিনি আইএমবিক পেন্টামিটার 5 মাত্রায় ছন্দবিশিষ্ট লাইন প্রয়োগের অধিকাংশ নাটক রচনা করেন। পেশাগত জীবনে অভিনেতা, শেক্সপিয়ারের সঙ্গী সাথীদের নিয়ে 1599 খ্রিস্টাব্দে লন্ডনে গ্লোব থিয়েটার প্রতিষ্ঠা করেন।
তার নাটকের 5 অঙ্ক বিশিষ্ট 5 অ্যাক্ট ক্লাইম্যাক্স দেখা যায়। তার নাটকে 3 অ্যাক্ট বা তৃতীয় অঙ্কের ক্লাইম্যাক্সও দেখা যায়। তিনি তার পিতামাতা 8 সন্তানের মধ্যে তৃতীয় এবং জীবিত সন্তানদের স্বজনদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ছিলেন। এবার শেক্সপিয়ার ট্র্যাজেডির নায়করা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ নয়, তারা রাজা, রাজপুত্র এবং বীর সেনানায়ক। এরপরে দেখা যায় 1585 থেকে 1592 সালের মধ্যবর্তী সময়ে তিনি অভিনেতা ও নাট্যকার হিসাবে লন্ডনে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। এরপর 1519 থেকে 1616 সাল অর্থাৎ 26 বছর সময়কে উইলিয়াম শেক্সপিয়ার তার সাহিত্য জীবন ধারণা হয় এবং শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে প্রায় নায়ক ও নায়িকা দুজনেরই দেখা যায় মৃত্যুমুখে পতিত হতে হয় এবং নরনারী প্রেম, বিশদ, প্রথম দর্শনে প্রেম, তার কমেডি প্রধান উপজীব্য, এরকমের অনেক কিছু আছে। তো এগুলো জাস্ট আমরা একটা গ্লান্স পরবর্তী দেখে নেব। এরপর লিটারি ওয়ার্কস, তার ট্র্যাজেডি আছে, হ্যামলেট আছে, কিং লিয়ার আছে, ম্যাকবেথ, ওথেলো, রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, এরকমের বেশ কয়েকটা তার ট্র্যাজেডি আছে। তার কমেডি আছে অ্যাজ ইউ লাইক ইট, এ মিডসামার নাইটস ড্রিম, মিজার্স ফর মিজার্স, দ্য টেম্পেস্ট, দ্য মার্চেন্ট ভেনিস, দ্য 12th নাইট। তো এইখানে আজকে তার এই কমেডি এবং এই ড্রামাটা আজকে আমরা পড়বো। হ্যাঁ, এরপরে তার হিস্টোরিক্যাল প্লেস আছে, হেনরি সিক্স পার্ট অন, এরকমের কিছু আছে। তো আমরা যখনই কোনো একটা কবিকে নিয়ে পড়বো বা জানবো, কবির জন্ম, মৃত্যু, তার নামের টাইটেল, তার মেজর ওয়ার্কস, কোন যুগে সে বিলংস করেছেন, এরপরে তার লিটারি ওয়ার্কস, এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এরপরে তোমরা একটু দেখতে পাবে বিসিএস কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমাদের বারবার রিপিট হয় বা বিসিএসে আসেন। তো এখানে দেখা যায় যে শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ প্লেস। এরপরে শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইউকে, স্ট্যানফোর্ড আপন অ্যাভন। এরপরে ইন হট ইয়ার ডিড উইলিয়াম শেক্সপিয়ার ডায়েড 1616। হু ইজ দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইম, উইলিয়াম শেক্সপিয়ারকে বলা হয়। এরপরে আসো উইলিয়াম শেক্সপিয়ারের যদি আমরা জন্ম মৃত্যুটা দেখি যে 26 এপ্রিল 1564, এরপরে তার ডায়েট 23 এপ্রিল 1616। এই যেগুলো আছে এগুলা খুবই আমাদের জানা প্রয়োজন। তো জাস্ট তোমরা একটু একটা গ্লান্স দেখে নিবে, বা যারা তোমরা আমাদের পেড ব্যাচে ভর্তি হবে তাদেরকে এগুলো বিস্তারিত পড়িয়ে দেওয়া হবে এবং আমাদের অনলাইন এবং অফলাইনের সুবিধা আছে, এবং যদি কেউ আমাদের কাছ থেকে হ্যান্ডনোট বা বই নেয় তারও ব্যবস্থা আছে, এবং আমাদের ক্লাসগুলো সব গুগল মিটে হয়। তোমার প্রশ্ন করার সুযোগটা থাকে এবং প্রতিটি টপিক খুব সুন্দরভাবে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়। এরপরে আমরা যখনই একটা ড্রামা পড়তে যাব, অবশ্যই সেই ড্রামাটাতে অবশ্যই কিছু ক্যারেক্টার থাকবে। তো সেই ক্যারেক্টার মধ্যে ডিউক ফেডরিক পাবো, ডিউক সিনিয়র্স ইয়ঙ্গার ব্রাদার অ্যান্ড হিজ ইউসপেরা অলসো এ খেলিক্স ফাদার। তো এইখানে ডিউক ফেডরিক পাবো। এরপরে পাবো আমরা রোজালিনকে আমরা গ্যানিমেড হিসেবে আখ্যায়িত করেছিলাম, ডিউক সিনিয়রের ডটার। এরপরে আছে আমাদের সিলিয়া, এরপরে টাসেস্টন, এরকম আমাদের বেশ কয়েকটা ক্যারেক্টার আছে। এরপরে অলিভার আছে, জ্যাকিউস আছে, অরল্যান্ডো আছে, তারপরে অ্যাডাম আছে। এখন আমরা মূল ড্রামাটায় চলে যাই। ও অ্যাজ ইউ লাইক ইট, এই যে আমাদের ক্যারেক্টারগুলা খুব স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি ক্যারেক্টার আমরা খুব সুন্দরভাবে বিস্তারিত বলে থাকি যে অরল্যান্ডো ইজ দ্য হিরো অ্যান্ড দ্য ইয়ঙ্গার ব্রাদার অলিভার ইন দি প্লে। এরপরে অলিভার ইজ দি এল্ডেস্ট সন অফ স্যার অরল্যান্ডো দি বয়েস। এরপরে এল্ডেস্ট ব্রাদার অফ অরল্যান্ডো। এরপর ডিউক সিনিয়র ওয়াজ দি former Duke, father of Rosalind and brother of a Duke Frederick। আমাদের আমরা এখানে উল্লেখযোগ্য আমাদের ড্রামাটার মধ্যে উল্লেখযোগ্য 19টা ক্যারেক্টার পেয়ে থাকি, বাট আমরা যে ক্যারেক্টার দেখা যায় যে আমরা উল্লেখযোগ্য ক্যারেক্টারকে দিয়ে আমরা প্লেটা আমাদের ড্রামাটা সাজাবো।
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ড্রামাটা। আমি ড্রামাটা খুব সংক্ষেপে এবং সহজভাবে দেখা গেল তোমাদের ড্রামা বইটা তোমরা যারা সেকেন্ড ইয়ার আছে অবশ্যই দেখেছো, অনেকটা মোটা বই, অনেক পড়া। তো আমি 19টা ক্যারেক্টার খুব সুন্দরভাবে তোমাদেরকে সাজিয়ে একটা জায়গায় করে দিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। এবং আরেকটা বিষয়, এই ড্রামাটা এখনই আমরা দেখা যাবে 10 মিনিটের মধ্যে ড্রামাটা আমরা খুব সুন্দরভাবে শেষ করবে এবং তোমরাও খুব সুন্দরভাবে বুঝতে পারবে বলে আমি আশা রাখি। ডিউক ওল্ড ডিউক, এই ওল্ড ডিউক হলো বড় ভাই এবং ডিউক ফেডরিক হলো ছোট ভাই। এই বড় ভাই এইখানের রাজ্য শাসনভার এনার হাতে ছিল। তো পরে ডিউক ফেডরিক ওল্ড ডিউককে ভেনিশ করে ফরেস্ট অফ আর্ডেনে পাঠায় যায়। দ্যাট মিনস তোমরা জানো এখন বর্তমান যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশে, দেখতে পাচ্ছ যে ক্ষমতার লোভটা এইটা সামলানোটা বড় কঠিন। এই যে ধরো একজনে আর একজনকে, এই ধরো এরা ক্ষমতা যেতে চায়, এই ক্ষমতা যেতে চায়, এই সমন্বয়করা ক্ষমতা যেতে চায়। এই আসলে ক্ষমতার লড়াইটা বা ক্ষমতার এই পাওয়ারটা এখন থেকে শুরু হয়নি, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তো এই ওল্ড ডিউক এইখানে ছিল রাজা। তো ডিউক ফেডরিক তার ছোট ভাই, সে বড় ভাইকে ভেনিশ করে ফরেস্ট অফ আর্ডেন দ্যাট মিনস বনবাসে তাকে পাঠিয়ে দেয়। যখন ওল্ড ডিউককে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়ে দেয় তখন ওল্ড ডিউকের একটা কন্যা ছিল রোজালিন, আর ডিউক ফেডরিকের একটা কন্যা ছিল সিলিয়া। তো এখন দেখো এরা দুই ভাই আবার এরা দুই বোন, তাহলে এরা দুই বোন হলো কাজিন। তো দ্যাট মিনস রোজালিন এবং সিলিয়া কাজিন হওয়ার পরবর্তীতেও দেখা যায় তারা তাদের বন্ডিংটা খুব ভালো, তারা খুব ভালো একটা বান্ধবী। তো অ্যাট এ টাইম দেখা যায় যে যখন ওল্ড ডিউক ফরেস্ট অফ আর্ডেনে বেশ কিছু সৈন্য, বেশ কিছু লোকজন নিয়ে চলে যায়, তো তখন দেখা যায় যে রোজালিনকে সিলিয়ার কাছে রেখে যায়, কারণ রোজালিনের সাথে সিলিয়ার ভালো সম্পর্ক এবং একটা রাজ্যে যদি তারা থাকতে পারে তার মেয়েটা ভালো থাকবে। আর দেখা যায় ডিউক ফেডরিক তো সে ফরেস্ট অফ আর্ডেনে যাচ্ছে, তো ফরেস্ট অফ আর্ডেনে সেখানে তো জঙ্গল টঙ্গল, সেখানে তো ভালো ওইভাবে পরিবেশ নেই, এ কারণে তাকে রেখে যায়। তো ডিউক ফেডরিক উনি কি করেন, এই রাজ্যে একটা কুস্তির আয়োজন করেন। তো সেই কুস্তিতে আয়োজন করেন, অ্যানাউন্সমেন্ট করেন যে এখানে কুস্তিতে ফার্স্ট হবে তাকে অনেক হীরা মণি মুক্তা অনেক টাকা পয়সা দেওয়া হবে। এমন একটা অ্যানাউন্সমেন্ট শোনার পরে এদিকে আমাদের দেখা যায় রাউলান্ডো দ্য বয়, এই রাউলান্ডো দ্য বয় হলো আবার ওল্ড ডিউকের বেস্ট ফ্রেন্ড। এখন রাউলান্ডো বয়ের আবার দুইটা ছেলে, একটা হলো অরল্যান্ডো, একটা হলো অলিভার। এইদিকে অলিভার হলো কারাপ্টেড এবং সিনিয়র বড় ভাই, আর অরল্যান্ডো হলো ছোট ভাই, সে অত্যন্ত ভালো মানুষ। যখন রাউলান্ডো দ্য বয় মারা যান তখন সে বলে যান অলিভারকে যে তুমি তোমার ছোট ভাইকে দেখে শুনে রাখবে, ওকে পড়াশোনা করাবেন। কিন্তু অলিভার তাকে আর সেইভাবে টেক কেয়ার করতেছে না, বরঞ্চ তার উপরে শোষণ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালায়। তো এখন অরল্যান্ডো যখন একটা শুনতে পেল যে তার পাশের রাজ্যে রাজা ডিউক ফেডরিক এনি একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে এখানে একটা কুস্তি খেলা হবে, যে এখানে ফার্স্ট হবে তাকে অনেক হীরা মণি মুক্ত দেওয়া হবে। তো এইটা শুনে অরল্যান্ডো সেই যুদ্ধে কুস্তিতে অংশগ্রহণ করতে আসে। তো ডিউক ফেডরিক অরল্যান্ডোকে দেখে তার আসলে ফিজিক্যালি দেখে তাকে পছন্দ হয় না। সে সিলিয়াকে বলে যে তুমি এই যে অরল্যান্ডোকে গিয়ে এই যে ছেলেটাকে বুঝিয়ে বলো তার কুস্তিতে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। তো যখন বলতে যায় তখন সিলিয়া এবং রোজালিন দুই কাজিন, দুই বোন গিয়া অরল্যান্ডোকে বলতে যায়। তো যখন অরল্যান্ডোকে বলতে যায় তখন দেখা যায় অরল্যান্ডো সে আরও মানে অন্যরকম একটা ফিল করে যে দুটো সুন্দর মেয়ে আসে আমাকে বলতেছে যে আমি আসলে কুস্তিতে পারবো না বা আমি ইনজুর্ড হব না, আমার আসলে কুস্তিতে অংশগ্রহণ করতেই হবে। এবং আসলে আমার তো পৃথিবীতে বেঁচে থাকার কেউ নাই, আমার বাবা ছিল সেও মারা গেছেন, এখন বড় ভাই আমার উপরে অত্যাচার চালায়, তো আমি যদি বেঁচে থাকি তাহলে এখান থেকে কিছু পয়সা করে নিয়ে হীরামণি মুক্তি নিয়ে আমি সুন্দরভাবে লাইফ লিড করবো, আর যদি না পাই আমি মারা যাব। তো এরকমের তার চিন্তা চেতনা থাকে। কিন্তু সিলিয়া এবং রোজালিন যখন অরল্যান্ডোকে বলতে আসেন তখন অরল্যান্ডোর সাথে রোজালিনের একটা প্রেম বিনিময় হয়ে যায়, দ্যাট মিনস বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট। তার প্রথম দেখাই ভালো লেগে যায়। পরে যখন কুস্তির অংশগ্রহণ হয়
তো কুস্তিতে যখন অংশগ্রহণ হয় তখন দেখা যায় যে এই অরল্যান্ডো উনি বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পরে রোজালিন এবং সিলিয়া অরল্যান্ডোর কাছে তাকে শুভেচ্ছা জানাতে আসে, কনগ্রাচুলেশন জানাতে আসে। আসার পরে এখন অরল্যান্ডোকে রোজালিন বলতেছে যে আসলে এই রাজ্যে আমার বাবাই রাজা ছিলেন, তো যে কোনো ওয়েতে আমার বাবাকে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়ে দেওয়া হয়। তো আসলে তোমাকে দেবার মতো আমার কাছে বর্তমানে কিছুই নেই, আমার কাছে একটা লকেট আছে, চেইন, আমি তোমাকে এটা গিফট করলাম। তো রোজালিন অরল্যান্ডোকে সেই লকেট চেইনটা গিফট করে। তো যখন গিফট করে পরবর্তীতে অরল্যান্ডো যখন ডিউক ফেডরিকের কাছে যায় যে আমার বিজয়ী পুরস্কার, আমার হীরা মণি মুক্ত টাকা পয়সা দিতে হবে, দাও। তো তখন ডিউক ফেডরিক আগেই তোমরা জেনেছো ও একজন কারাপ্টেড, একজন দখলদার মানুষ, কারণ সে তার বড় ভাইকে ফরেস্ট অফ আর্ডেনে ভেনিশ করে সে তার রাজ্য নিয়ে নেয়। তো এখন ডিউক ফেডরিক বলেন ও তার ওইখানে লোকদেরকে যে দেখো একটু খোঁজ নাও যে এই অরল্যান্ডো কে আসলে। তো পরে খোঁজ নিতে গিয়ে দেখে যে অরল্যান্ডোর বাবা হলো রাউলান্ডো দ্য বয়, আর রাউলান্ডো দ্য বয়ের বেস্ট ফ্রেন্ড হলো ওল্ড ডিউক। তাহলে ডিউক ফেডরিকের সাথে ওল্ড ডিউকের দ্বন্দ্ব, আর এদিকে ওল্ড ডিউকের ফ্রেন্ড সে এবং তার সন্তান, তাহলে তাকে পুরস্কার দেওয়া যাবে না, বরঞ্চ তাকে তিরস্কার দিতে হবে। তো পরবর্তীতে অরল্যান্ডোকে পুরস্কার করা দেওয়া হয় না, বরঞ্চ তাকে তিরস্কার করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এই যে অরল্যান্ডো এখানে কুস্তিতে বিজয়ী হয়েছেন, অনেক টাকা পয়সা নিয়ে আসতেছেন, এই নিউজটা তার গ্রামে পৌঁছে যায় এবং অলিভার সেটা জানতে পারেন এবং অলিভার ডিসিশন নেয় যে আজকে রাত্রে যখন আসবে অরল্যান্ডো টাকা পয়সা নিয়ে, তাকে আজকে রাত্রে আগুনে পুড়িয়ে মারা হবে এবং তার যে হীরামণি মুক্ত আছে আমি এটা নিয়ে নেব। তো এইটা জানতে পারে আবার অ্যাডাম। অ্যাডাম হলো রাউলান্ডো দ্য বয়ের সার্ভেন্ট ছিল। অ্যাডাম সে বৃদ্ধ হয়ে গেছেন, বৃদ্ধ মানুষ, সে এখন অরল্যান্ডোর সাথেই আছেন। তো সে অরল্যান্ডোকে বলেন যে তোমার নামে এইরকম একটা পরিকল্পনা হয়েছে, আজকে রাত্রি তোমার এখান থেকে পালিয়ে যেতে হবে, তুমি অনেক হীরামণি মুক্ত নিয়ে এসেছো। তো এখন অরল্যান্ডো বলে যে আমাকে তো আসলে কোনো টাকা পয়সাই দেয়নি, বরঞ্চ আমাকে তিরস্কার করে পাঠিয়ে দেওয়া হয়, আমাকে যদি পুড়ে মেরে মারুক আমার কাছে কিছুই পাবে না। তো অ্যাডাম বলেন যে না, তোমার কাছে যদি কিছু না পায় তারপরও তোমাকে মেরে ফেলবে, তাহলে তুমি চলো, তুমি ফরেস্ট অফ আর্ডেনে পালিয়ে যাও। তো এখন অরল্যান্ডো অ্যাডামকে বলেন যে আমি যে ফরেস্ট অফ আর্ডেনে যাব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি কিভাবে যাব। তো অ্যাডাম বলে আমার কাছে কিছু টাকা পয়সা আছে, চলো আমরা পলায়ন করে যাই। তো এই দিকে তারা ডিসিশন নেয় পলায়ন করে যাবে। আর এই দিকে যখন ওই খেলার সময় রোজালিন এবং সিলিয়া ওই যে খেলার সামনে বসে থাকে এবং তারা দেখা যায় যে গল্প টল্প করে, এইখানে বিভিন্ন লোকেরা ডিউক ফেডরিককে ইনসাল্ট করে যে দেখছো এই ওল্ড ডিউকরে ভেনিশ করে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তার মেয়েটাকে রেখেছেন, তার মেয়েটাকে দিয়ে বিভিন্ন কাজবাজ করায়, এরকমের বিভিন্ন মানুষ বিভিন্ন কথা টথা বলতে থাকে। তো এই ডিউক ফেডরিক সেটা শুনতে পেয়ে সে এগ্রেসিভ বিহেভিয়ার চলে যায়, কারণ রোজালিনকে সে আর এখন আর এই যে রাজ্যে রাখবে না। এই মেসেজটা সে সিলিয়াকে দেয়। সিলিয়াকে যখন দেয় তো সিলিয়া তার বাবার সাথে প্রোটেস্ট করে যে না, রোজালিন থাকুক বাবা, কারণ ও আমার খুব বোন এবং ভালো বান্ধবী। তো তখন ডিউক ফেডরিক তাকে প্রোটেস্ট করে। তো দেখা গেল যে সিলিয়া তার বাবার সাথে প্রোটেস্ট করে যে বাবা আসলে রোজালিন আমার খুব কাছের বোন, বাট বোন কিন্তু খুব ভালো কাছের বান্ধবী, ও থাকুক। তো দেখা যায় ডিউক ফেডরিক একদিকেই তোমরা দেখতে পাচ্ছ যে সে একজন কারাপ্টেড মানুষ, একজন দখলদার, এবং সে তার বড় ভাইকে যখন ভেনিস্ট করে ফরেস্ট অফ আর্ডেনে পাঠাইতে পারছে, তো তখন রোজালিন তো কোনো ম্যাটারই না। তো পরে সে প্রোটেস্ট করে যে তাহলে রোজালিন যদি থাকে তাহলে এখানে মেরে ফেলবো। তো এমনটা বলার পরে তো সিলিয়া একটা পরিকল্পনা করে যে আসলে রোজালিনকে নিয়ে সিলিয়া ফরেস্ট অফ আর্ডেনে যাবেন। তো এখন দেখা যায় যে রোজালিন এবং সিলিয়া দুজন মেয়ে ফরেস্ট অফ আর্ডেনে একটা জঙ্গলের ভিতরে যাবে। তো সেখানে দেখা যায় যে কোনো ধরনের সমস্যা হতে পারে বা যে কোনো একটা বিষয় থাকতে পারে। তো এই কারণে দেখা যায় যে এই রোজালিনের
একটা ছদ্মনাম নেয় গ্যানিমেড, আর সিলিয়া তার ছদ্মনাম নেয় এলিয়েনা। তো এই দেখা যায় তারা দুজনে ফরেস্ট অফ আর্ডেনে যায়, যাবার পরে যখন ফরেস্ট অফ আর্ডেনে ঢুকে ওখানে একজন মেসেঞ্জারের সাথে তাদের দেখা হয়, তো মেষপালক। তো মেষপালককে তারা জিজ্ঞেস করে যে এখানে কেউ বাড়ি বিক্রি করবে কিনা বা মেষ টেষ এগুলো বিক্রি করবে কিনা। তখন সে বলে যে আমারই যে মালিক আছে উনি এইগুলো বিক্রি করবেন। তো পরে রোজালিন এবং সিলিয়া গিয়ে একটা বাড়ি ক্রয় করে এবং সেখানে তারা বসবাস শুরু করে। এইদিকে এই যে অরল্যান্ডো এবং অ্যাডাম তারা ফরেস্ট এই ডিউক ফেডরিক এইখানে রাজপ্রাসাদে এসে রোজালিনের খোঁজ নেয়, তো জানতে পারে যে রোজালিন ফরেস্ট অফ আর্ডেনে চলে গেছেন। তো পরবর্তীতে অরল্যান্ডো এবং অ্যাডাম তারাও ফরেস্ট অফ আর্ডেনে যায়। তো ওখানে দেখা গেল যে এই যে অরল্যান্ডো জানতে পেরেছে ফরেস্ট অফ আর্ডেনে রোজালিন আছে, কিন্তু রোজালিন এই যে গ্যানিমেড সে ছেলেদের ছদ্মবেশ নিয়েছেন, ছেলেদের পোশাক পরেছেন এবং তার নাম নিয়েছেন গ্যানিমেড। আর সিলিয়া সে মেয়েদেরই পোশাক পরেছেন কিন্তু তার নাম রেখেছেন এলিয়েনা, যাতে তাদেরকে কেউ খুঁজে না পায়। তো অরল্যান্ডো এবং অ্যাডাম যখন ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে তারাও ফরেস্ট অফ আর্ডেনে চলে যায়। তো পরবর্তীতে দেখা যায় যে অরল্যান্ডো রোজালিনকে খুঁজে বেড়াচ্ছে কারণ সে তার প্রেমিকা। তো অরল্যান্ডো গাছের পাতায় গাছে বিভিন্ন জায়গায় রোজালিনের নাম লেখে। তো তোমরা হয়তো বা দেখেছো যে ছোটকালে তোমরা অনেকে হাতের এই জায়গাটায় এক ধরো এখানে R+Z বা একটা এরকমের নাম লিখে থাকে। তো অনেক সময় আমাদের অফলাইনে আমার বেঞ্চেও অনেক জায়গায় এরকমের প্লাস দিয়ে নাম লেখা আছে, আবার কুয়াকাটায় গেলে দেখা যায় বালুর মধ্যে নাম লেখা। যাই হোক, এটা হলো ইট ইজ দ্য সিম্বল অফ লাভ। তো এই অরল্যান্ডো রোজালিনের নাম বিভিন্ন গাছে এবং পাতায় লিখে রাখে। তো এখন দেখা যায় যে অরল্যান্ডোর সাথে গ্যানিমেড এই যে রোজালিনের দেখা হয় এবং সিলিয়ার দেখা হয়। তো গ্যানিমেড অরল্যান্ডোকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে গাছে বিভিন্ন জায়গায় এই যে রোজালিনের নাম লিখেছে, যদি তাকে আমি পেতাম তাকে কিছু উপদেশ দিতাম, কেন সে এটা লিখেছেন এবং গাছের তো কষ্ট হয়। তো তখন অরল্যান্ডো এই যে রোজালিন সে নিজেই বলতেছে কিন্তু সে তো আসলে ছেলেদের ছদ্মবেশে আছে, তার নাম গ্যানিমেড। তো অরল্যান্ডো বলে যে আমার এইখানে প্রেমিকা রোজালিন এই ফরেস্ট অফ আর্ডেনে আছেন, আমি তাকে খুঁজছি, সে যাতে দেখে বুঝতে পারে যে তাকে আমি খুঁজছি এবং আমি এখানে আছি। তো দেখা যায় যে গ্যানিমেড তো সে নিজেই, তো সে রোজালিন সে নিজেই সে আরও একটা মানে ভালোবাসার প্রতি আরও একটু দেখা যায় যে কি বলে তোমরা ডিপ ডিভিশন অফ লাভের দিকে চলে যাচ্ছে, এরকমের তাদের কনভারসেশন হয়। তো অ্যাট এ টাইম দেখা যায় যে গ্যানিমেড অরল্যান্ডোকে বলে যে তুমি প্রতিদিন এসে আমাদের সাথে এখানে কথা বলবে এবং প্রেম বিনিময় করবে, আমরা দেখি তোমার যে মানুষ আছে যে জ্ঞানী রোজালিন তাকে আমরা এনে দিতে পারি কিনা। এরকমের তাদের একটা চুক্তি হয়, সে প্রতিদিন এসে তাদের সাথে কথা বলে। তো এদিকে দেখা যায় এই যে ডিউক ফেডরিকের সাথে আবার অলিভারের দেখা হয়। এই যে দেখো সে একজন কারাপ্টেড, এও একজন কারাপ্টেড। তো ডিউক ফেডরিক অরল্যান্ডোকে বলে যে তুমি একটা কাজ করো, তোমার ভাই ফরেস্ট অফ আর্ডেনে গেছে, তাকে তুমি ধরে নিয়ে আসো, তারপরে এখানে বসে তাকে মেরে ফেলবো, এই অবস্থা। তো দেখা যায় ডিউক ফেডরিক অলিভারকে পাঠায়। তো অলিভার যখন ফরেস্ট অফ আর্ডেনে প্রবেশ করে তখন কিছু ওয়াইল্ড অ্যানিমালরা অলিভারকে অ্যাটাক করে। তখন সেটা দূর থেকে অরল্যান্ডো দেখতে পায়, সে দৌড়ে গিয়ে অলিভারকে হেল্প করে এবং অরল্যান্ডো ইনজুর্ড হয়। তো এখন ইনজুর্ড হওয়ার পরে অলিভারকে অরল্যান্ডোর বাসায় নিয়ে যায় সে ফরেস্ট অফ আর্ডেনে। তো নিয়ে যাওয়ার পরবর্তীতে অলিভারকে অরল্যান্ডো বলে যে তুমি এখান থেকে কিছু দূর যাওয়ার পরে একটা বাড়ি দেখতে পাবে, তো সেখানে গিয়ে এরকমের গ্যানিমেড নামে একটা ছেলেকে পাবে, তার কাছে বলে আসবে যে অরল্যান্ডো একটু অসুস্থ হয়ে পড়েছে, কারণ সে একটু অসুস্থ, কয়েকদিন পরে আসবে। তো যখন রোজ এই গ্যানিমেডের বাসায় এই অলিভার যায়, অলিভার যাওয়ার পরে দরজা খুলে দেয় এলিয়েনা। তো এলিয়েনা যখন দরজা খুলে দেয় তখন এলিয়েনার সাথে অলিভারের লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে যায়। তো পরবর্তীতে অলিভার অরল্যান্ডোকে এসে বলে যে এরকমের আমি তো তাকে পছন্দ করি, এরকমের আমার তাকে ভালো লেগেছে। তো পরবর্তীতে অরল্যান্ডো গ্যানিমেডকে সেটা জানায় এবং এলিনাকে জানায়। তো অরল্যান্ডো যখন জানানোর পরে তারা বলে যে ঠিক আছে, তোমরা যখন পছন্দ করে থাকো তাহলে তোমাদের বিবাহের আমরা ব্যবস্থা করি। আর এদিকে অরল্যান্ডোকে বলে যে অমুক দিন একটা ডেট ফিক্সড করে দেয় যে এই দিন তুমি আসবে, এই দিন তোমার যে রোজালিন আছে সেই রোজালিনের সাথে মিট করিয়ে দেবো। তো এরপরে এই যে
সিলিয়া আর এদিকে রোজালিন, তারা যে ছদ্মবেশে ছিল তাদের ছদ্মবেশটা চেঞ্জ করে ফেলে। এরপরে ওল্ড ডিউকরে ফরেস্ট অফ আর্ডেনে, সে তো ফরেস্ট অফ আর্ডেনেই ছিল, সেইখানে তাকে দাওয়াত করে নেয়। তো পরবর্তীতে এখানে বসে তাদের বিবাহের কার্যক্রমটা সম্পন্ন হয়। এই যখন অরল্যান্ডো আসে তো গ্যানিমের ছদ্মবেশটা চেঞ্জ করে, রোজালিন হয়ে যায়, এবং এই যে সিলিয়া এলিনা, সে সিলিয়া হয়ে যায়। তো পরবর্তীতে অরল্যান্ডোর সাথে রোজালিনের বিবাহ হয় এবং অলিভারের সাথে সিলিয়ার হয়। এই দিকে আবার এই যে ডিউক ফ্রেডরিক, সে বলতেছে যে আমি অলিভারকে পাঠাইলাম ফরেস্ট অফ আর্ডেনে তাকে মারতে, অথচ সে ফিরে আসতেছে না। সে এসে দেখে একটা বিবাহের পরিবেশ। তো পরবর্তীতে ডিউক ফ্রেডরিক তার ভুলটা বুঝতে পারে এবং ওল্ড ডিউকরে পরবর্তীতে আবার সেই তার রাজ্য ফিরিয়ে দেয়। এই আমাদের খুব ড্রামাটা খুব সুন্দরভাবে শেষ হয়। তো এরপরে আমাদের এইখানে আমাদের এই ড্রামাটা আমি শেষ করলাম। আমাদের মূল চরিত্র এগুলো থেকে থাকে। পরবর্তীতে দেখা যায় যে পার্ট এতে হু ইজ টাচস্টোন, এইভাবে আমি তোমাদের পার্ট এ এইগুলো আমি তোমাদেরকে ধরে ধরে ব্যাখ্যা সহ পড়িয়ে দেব। দেন পার্ট এর পরে দেখা যাবে যে পার্ট বি থেকে এই যে ফরেস্ট অফ আর্ডেন, এই যে ফরেস্ট, তো এই ফরেস্ট অফ আর্ডেন এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট, এরা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা আসবে, আমি এই যে আমার সহজ ভাষায় করে লেখা, এইটা তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা লিখে আসবে। এবং পার্ট সি থেকে এখান থেকে একটা দিয়েছি, তো স্কাচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন, এই রোজালিন্ডের অ্যাজ অন অফ দি মোস্ট ব্রিলিয়ান্ট উম্যান ক্যারেক্টার্স অফ এ শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইট, এইটা আসবে। তো প্রথমে দেখা যাবে যে যখনই তুমি কোনো একটা কিছু লিখতে যাবা, এই যে লিখেছি অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ দ্য মোস্ট সেলিব্রেটেড প্লে অফ উইলিয়াম শেক্সপিয়ার, এইটার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বিস্তারিত, তারপরে একটা প্যারা দিয়েছি, এরপর প্যারা এরকমই আমরা শেষ করেছি। তো তোমরা যারা আমাদের সেকেন্ড ইয়ারের পেইড ব্যাচ শুরু হবে ঈদের পরেই, আমরা পেইড ব্যাচ শুরু করব। তো পেইড ব্যাচ শুরু করব, দেখা যাবে যে আমরা 4 মাসে আমার কোর্স শেষ করব। আমাদের 6টা সাবজেক্ট আছে, পোয়েট্রি, হিস্টোরি, তারপরে ড্রামা, এরপর অ্যাডভান্স রিডিং রাইটিং এবং নন মেজর আছে 2টো। আমরা 6টা সাবজেক্টই 4 মাসে শেষ করব ইনশাআল্লাহ। তোমরা বেশ কয়েকজন আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছো, এবং যারা আমাদের ক্লাসে যুক্ত হতে চাও দ্রুত এডমিশন নিয়ে নাও। এডমিশন ইজ ওপেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।